আজ শোনাবো ভালোবাসার কালো জাদু পার্ট 2। আমরা গত পর্বে জানতে পেরেছিলাম, মানে পার্ট 1-এ জানতে পেরেছিলাম যে রিমঝিম তার খালামণির বাসায় গিয়েছে সে জাদুকরী মহিলার কাছে তার ভালোবাসাকে কুফরি কালাম দ্বারা আয়ত্ত করার জন্য। মানে তার ভালোবাসা ছিল রিফাত। রিফাত ছিল রিমঝিমের মামাতো ভাই। তো রিফাত হচ্ছে অন্য মেয়েকে পছন্দ করতো আর রিমঝিমকে পাত্তা দিত না। এটা আমরা পার্ট 1-এ জানতে পেরেছি। যারা যারা দেখেনি অবশ্যই পার্ট 1টা দেখে আসবেন। তো জাদুকরী মহিলার কাছে যখন রিমঝিম যায়, রিমঝিমকে জাদুকরী মহিলা বলে তুমি কিন্তু ভেবে চিন্তে কুফরি কালাম করো, কারণ কুফরি কালাম একবার করলে এর পরিণতি সারা জীবন তোমাকে পস্তাইতে হবে। সেই কালো জাদু করা মহিলা বারবার তাকে সতর্ক করেছিল, কিন্তু সে তার একটা কথাও শোনেনি। রিমঝিম শুধু বলেছিল আমি রিফাতকে চাই। কালো জাদু করা মহিলা তাকে একটা শর্ত দিল, বলল ঠিক আছে আমি করে দেব, কিন্তু তার জন্য সেই রিফাতের একটা ব্যবহৃত জামা লাগবে। রিমঝিম রীতিমতো একটু চিন্তায় পড়ে গেল, কি করে সে মামার বাসায় আবার যাবে, কারণ সেখান থেকে তো সে রাগারাগি করে চলে আসছে। তারপর অনেক চিন্তা ভাবনার পর বলল আমাকে তো এই কাজটা করতেই হবে। সে আর কোনো কিছু না ভেবেই সেখান থেকেই তার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। সেখানে দিয়েই কলিং বেল দিল এবং মামি দরজা খুললো। মামিকে সালাম দিয়ে সে জড়িয়ে ধরলো আর বলল মামি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের কাছে আবার ক্ষমা চাইতে ফিরে আসলাম। রিফাত ভাইয়া কোথায়? আমি রিফাত ভাইয়ের সাথে দেখা করবো এবং তার কাছেও ক্ষমা চাইবো। মামি বলল আরে না না, আমরা কোনো কিছু মনে করিনি, আর রিফাতের সাথে দেখা করবি তো? রিফাত ঘরে শুয়ে আছে, তুই যা। আমি রীতিমতো এখানে চলে গেলাম, যে দেখলাম রিফাত ঘুমাচ্ছে। আমি তার ব্যবহৃত জামা খুঁজতেছিলাম, আশেপাশে তার সেরকম জামা ছিল না যেটা আমি নিয়ে যেতে পারি। তারপর আস্তে আস্তে আলমারি পাশে ছিল, আলমারির দরজা খুলে সেখান থেকে একটা টি শার্ট নিলাম। রিফাত তো তখনও ঘুমাচ্ছিল, আমি যে আসছি সেটা বুঝতে পারিনি। আমি সেই জামাটা আমার একটা ব্যাগের ভিতর লুকিয়ে রাখলাম এবং মামিকে তাড়াহুড়ো করে যে বললাম মামি আমি এখন চলে যাচ্ছি, দেখলাম রিফাত ভাই ঘুমিয়ে আছে, তো রিফাত ভাইয়ের সাথে আমি পরে এসে কথা বলে নিব আর ক্ষমাও চেয়ে নিব, তোমরা কিছু মনে করো না মামি, এখন আমি চলে যাচ্ছি। মামি বলছে না না এখন যাবি কেন, আমি তো বিরিয়ানি রান্না করছি, তুই খেয়ে যা, তুই তো পছন্দ করিস। আমি বললাম না না মামি, আমি আর আজ থাকবো না, আমি ওকে না বলে আসছি, আমি চলে যাই, কালকে আবার আসবো। আমি সেখান থেকে রীতিমতো তাড়াহুড়ো করেই বেরিয়ে গেলাম। মামি হয়তো বা কিছুটা আজ করতে পেরেছিল, তাও মামি আমাকে কিছু বললো না। সেখান থেকে সোজা চলে আসলাম সেই কালো জাদু করা মহিলার কাছে। তারপর এসে সেই টি শার্টটা দিলাম, রিফাতের টি শার্ট। সেটা দেখেই জাদুকরী মহিলা একটা শয়তানি হাসি দিল এবং বলল হ্যাঁ এটাতেই কাজ হয়ে যাবে, তুই যা, তুই গিয়েই 2-3 দিন পরে রেজাল্টটা বুঝতে পারবি। আমি নিশ্চিন্তে বাসায় চলে আসলাম এবং 2-3 দিন পরেই রিফাত আমাকে একটা রাত 11টার দিকে কল দিল। আমি তো রীতিমতো অবাক যে রিফাত আমাকে কল দিয়েছে, যে রিফাত আমার পরে রাগ করেছিল, আমি তো তার কাছে ক্ষমাও চাইনি, সে রিফাত আমাকে কল দিয়েছে, তার মানে মনে হয় জাদুতে কাজ করেছে। আমি সঙ্গে সঙ্গে রিফাতের কলটা রিসিভ করলাম এবং অপর থেকে রিফাত বলছে যে রিমঝিম তুমি কি আমার পরে রাগ করে আছো? সে আমাকে কখনো তুমি করে বলতো না, আজ সে আমাকে তুমি করে ডাকছে। আমি বললাম কেন? বলল কি না সেদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি কি আমার পরে রাগ করে আছো? আসলে সেদিনের পর থেকে আমার না একটু ভালো লাগছে না, আমি কি তোমার সাথে দেখা করতে পারি রিমঝিম? আমি বললাম হ্যাঁ অবশ্যই। তারপর 1-2 কথায় আমাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হলো এবং আস্তে আস্তে আমাদের ভালোবাসাও তৈরি হয়ে গেল। আমি তো সত্যি অনেক অবাক। যাক, আমাদের কালো জাদুতে কাজ করেছে। আমি তো সেই মহিলাকে ফোন করে অনেক ধন্যবাদ দিলাম, কিন্তু কালো জাদু করা সেই মহিলাটা আমাকে বলল শোনো তোমার খুশি কিন্তু বেশি দিন স্থায়ী হবে না, মাত্র 6 মাস। এই 6 মাসের মধ্যে কিন্তু রিফাতকে তোমার বিয়ে করতে হবে, না হলে কিন্তু এর কোনো গ্যারান্টি নাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সে আমি বুঝে নিব কি করব না করব। তারপর আমি সেই ফোনটা রেখে দিলাম। এদিকে রিফাতও প্রায় আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, কারণ জাদুতে তো কাজ করছে। এরই মধ্যে 2-3 সপ্তাহ পর রিফাতের গার্লফ্রেন্ড আমাকে ফোন দিল, সুমাইয়া আমাকে ফোন দিয়ে বলল আচ্ছা রিফাতের সাথে কি তোমার কি রিলেশন চলছে? আমি বললাম কেন? রিফাত তো আমাকে ভালোবাসে, তুমি জানো না? সুমাইয়া বলল না দেখো রিফাতের সাথে আমার অনেক দিনের রিলেশন, সে আমাকে ভালোবাসে তোমাকে না, কিন্তু ইদানিং দেখছি রিফাত আমাকে পাত্তা দিচ্ছে না, কেন এরকম করছে আমি জানি না, তুমি দয়া করে রিফাতের জীবন থেকে সরে যাও। আমি বললাম না কখনোই না, আমি আমার মামাতো ভাইকে ছোটবেলা থেকে ভালোবাসি, আমি কখনোই ওকে ছেড়ে যাবো না, পারলে তুমি ছেড়ে যাও। 1-2 কথায় তার সাথে অনেক ঝগড়া হলো আমার। সুমাইয়া লাস্ট পর্যন্ত কান্না করে ভিক্ষা চাইতে লাগলো রিফাতকে আমার কাছে, কিন্তু আমি তবুও দিব না, রিফাতকে কিছুতেই দিব না। তারপর আমি ফোনটা কেটে দিলাম। তার 2-3 সপ্তাহ পরেই সুমাইয়া করেছিল। রিফাতের জন্য এতই পাগল ছিল সে। আমি কথাটা শুনতে পারলাম, রিফাতও শুনলো, কিন্তু রিফাতের কোনোই হেলদোল ছিল না, কারণ সে তো পুরোপুরি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তারপর আমরা বিয়ে করে নিলাম। আমাদের বিয়েতে কেন জানি কেউ খুশি ছিল না, রিফাতের মা বাবা মানে আমার মামা মামি খুশি ছিল না। আমরা বিয়ের পর নতুন আলাদা একটা সংসার নিলাম, যেখানে আমি আর রিফাত শুধু থাকতেছিলাম। আমাদের বিয়ের দেখতে দেখতে 5.5 মাস হয়ে গেছে। এর মধ্যে আমরা খুব ভালো মতোই সংসার ধর্ম করলাম, কিন্তু 5.5 মাসের পর দেখলাম রিফাত যেন কেমন আনমনা হয়ে বসে থাকতো। আমি রিফাতকে জিজ্ঞাসা করতাম রিফাত তোমার কি হয়েছে? রিফাত যেন বলতো আমার না কোনো কিছু ভালো লাগে না, মনে হয় আমার জীবন থেকে কি যেন একটা হারিয়ে গিয়েছে, আমি বুঝতে পারতেছি না যে আমার এরকম হচ্ছে কেন। আমি মনে মনে ভাবতে লাগলাম আচ্ছা সেই কালো জাদু করা মহিলা তো বলেছিল 6 মাস পর এর রেশ আস্তে আস্তে কেটে যাবে এবং আমার সাথে ভয়ঙ্কর কিছু একটা ঘটবে। আচ্ছা আমার এই বিষয়টা নিয়ে খুব ভয় লাগছে, 6 মাস তো হতে যাচ্ছে, তাহলে কি রিফাতের আগের সব ঘটনা মনে পড়ে যাবে? আমাকে কি রিফাত ভুলে যাবে? আমি সেই ভয় ভয়ে সবসময় এই কয়টা দিন পার করছি। তারপর 6 মাস হওয়ার ঠিক একদিন আগে রিফাতের মা
বাবা মানে আমার মামামি বাসায় আসলো এবং রিফাতকে ঘরে ডেকে কি যেন একটা বলছে, আমি বুঝতে পারছি না, কিন্তু ঘরের মধ্যে যে কিছু একটা হচ্ছে এটা টের পাচ্ছি। পরে জোরে জোরে কান্নার আওয়াজ হলো, আমাকে সবাই ডাকাডাকি করলো এবং সবাই আমাকে দেখে আমার পরে হামলে পড়লো এবং আমাকে বললো যে তুই আমার ছেলে জীবন নিয়ে কেন এরকম করলি। আমি এর কোনো উত্তর দিতে পারছিলাম না। রিফাতও আমাকে জিজ্ঞাসা করলো, কেন করেছিস আমার জীবন নিয়ে এরকম, আমি তোর কি ক্ষতি করেছিলাম? আমি তো শুরু সময়কে ভালোবাসতাম আর ওকে বিয়ে করতে চেয়েছিলাম, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। আমি রিফাতকে কি জবাব দিব, তার মা বাবাকেও কি জবাব দিব? আর আমার আম্মুও তো এইসব শুনে পুরো অবাক যে আমি কি কাজ করেছি। আসলে আমি আজ নিজের কাছে অনুতপ্ত, কিন্তু কিছু করার নাই। রিফাত আমাকে ছেড়ে চলে গিয়েছে। কালো জাদু যে কতটা ভয়ঙ্কর আজ বুঝতে পারছি। রিফাত চলে যাওয়ার পরে আমি সেই রাত থেকে আর ঘুমাইতে পারতাম না। কি জন্য একটা কালো ছায়া সবসময় আমার পাশে আসা যাওয়া করতো। আমার ভীষণ ভয় লাগতো, আমি রাতে একটু ঘুমাইতে পারতাম না। তারপর হঠাৎ একদিন শুনি সপ্তাহ 2 পরে রিফাত না কেন জানি কোন একটা স্টেশনে যে ট্রেনের সামনে ঝাঁপ দিল এবং তার জীবনটা এখানে শেষ করে দিল। আর আমার মামামি কেমন পাগলের মতো হয়ে গিয়েছে। আমার ভাই ছিল, সেও কেমন উল্টাপাল্টা করে। আমার জীবনটা পুরো নষ্ট। এই জন্য কালো জাদু করা মহিলা বলেছিল যে কালো জাদুর পরে আমার জীবনটা পুরো তছনছ হয়ে যাবে, কিন্তু আমি তার কথা শুনি। কালো জাদুর প্রভাব এতটাই ভয়ঙ্কর, আজ যেন আমি না মরে বেঁচে আছি। আমার জীবনটা নিষ্প্রাণ পুরো। আমার পরিবারের কেউই ভালো নেই। এই জন্যই বলে কালো জাদু সত্যি তুমি যার উপর করবে সে তো বিপদগ্রস্ত হবেই এবং তুমিও বিপদগ্রস্ত হবে। তাই এসব থেকে অবশ্যই দূরে থাকা উচিত। এই গল্প দ্বারা আমরা আমাদের সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরলাম। এরকম অনেক মানুষ করে, যে যারা করে তাদের লাইফটাও নষ্ট হয় এবং যার জন্য করে তার লাইফটাও নষ্ট হয়। এই সব কালো জাদু থেকে অবশ্যই দূরে থাকবেন। তো পার্ট 2 এখানেই শেষ হলো। আর আমার গল্পটা যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিন। আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।